আচ্ছা, আমরা পড়ছিলাম ইলেকট্রন অ্যাফিনিটি। এখন শেষ দিনের পড়া থেকে আমরা কতগুলো প্রশ্নের উত্তর পেয়ে গেছি। তার মধ্যে প্রথম হচ্ছে যে why the electron affinity for inert gases are undefined। তার কারণ আমরা দেখেছি যে যেহেতু ইনার্ট গ্যাসগুলোর ভ্যালেন্সিয়াল কনফিগারেশন NH2 ফলত স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন হওয়ার কারণে এরা এক্সট্রা ইলেকট্রন অ্যাকোমোডেট করতে চাইছে না। সো তার ফলে এদের ইলেকট্রন অ্যাফিনিটি আনডিফাইন্ড, যেহেতু এরা অ্যানায়ন ফর্ম করতে চাইছে। সেকেন্ড, আমরা যে প্রশ্নটার অলরেডি উত্তর পেয়ে গেছি যে why the electron affinity for group 2 both S block and D block is 0। এখানে আমরা গ্রুপ 2 বলতে ওল্ড যে কনভেনশন পিরিয়ডিক টেবিলের আমরা সেটা ইউজ করেছি। তার মানে এখনকার IUPAC হিসেবে বলতে গেলে এটা হচ্ছে গ্রুপ IUPAC গ্রুপ 2 এবং 12। তো এদের ক্ষেত্রে আমরা দেখছি যে তাদের আমরা বলছি যে কেন 0। আমরা দেখেছি যে কোনো কোনো ক্ষেত্রে এদের ভ্যালু 0 না, রাদার নেগেটিভ। তার মানে ইট ইজ এনার্জি ডিমান্ডিং প্রসেস। আমরা লুজলি এটাকে বলছি যে ওভারঅল ইট ইজ 0। দ্যাট মিনস আমরা কোনো স্টেবিলিটি এখান থেকে গেইন করতে পারছি না। তার কারণ আমরা দেখেছি যে গ্রুপ 2 এর ক্ষেত্রে তার ভ্যালেন্সিয়াল ইলেকট্রনিক কনফিগারেশন NH2, and for group 2 IUPAC group 12 it is N-1 D10 NH2। ফলত এদের ক্ষেত্রেও একই ওই স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন হওয়ার কারণে এরা আর কোনো ফার্দার ইলেকট্রন অ্যাকোমোডেট করতে চাইছে না, এন্ড দ্যাট ইজ ওয়াই এদের ইলেকট্রন অ্যাফিনিটি 0, বা ইন অ্যাকিউরেট টার্মস যদি আমাদের বলতে হয় তাহলে কোনো কোনো ক্ষেত্রে নেগেটিভও বটে। দ্যাট মিনস ইট ইজ এনার্জি ডিমান্ডিং প্রসেস। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আগের দিন আমরা যে পয়েন্টটা দিয়ে শেষ করেছিলাম যে ফ্লোরিন এবং ক্লোরিন তাদের আমরা অক্সিডাইজিং এবিলিটির তুলনা করছিলাম। অক্সিডাইজিং এবিলিটি অফ ফ্লোরিন অ্যান্ড ক্লোরিন। এখানে একটা অ্যাপারেন্ট কন্ট্রাডিকশন আমরা দেখেছিলাম। আমরা বলেছিলাম যে ফ্লোরিন ইজ স্ট্রঙ্গার oxidant than chlorine, whereas electron affinity of fluorine is less than that of chlorine। অ্যাপারেন্ট কন্ট্রাডিকশন কেন না, অক্সিড্যান্ট বলতে আমরা তাদেরকেই বুঝি যারা অন্যকে অক্সিডাইজ করে নিজে রিডিউসড হয়। দ্যাট মিনস উই আর কনসিডারিং দ্য প্রসেস অফ X to X মাইনাস। অন্যদিকে তার মানে ফ্লোরিন থেকে ফ্লোরাইড হওয়াটা ইজিয়ার হচ্ছে দেন ক্লোরিন টু ক্লোরাইড, যদি আমরা এই স্ট্রঙ্গার অক্সিডেন্ট এই স্টেটমেন্টটাই আমরা স্টিক করে থাকতে চাই। আর যদি ইলেকট্রন অ্যাফিনিটি রেসপেক্টিভ ভাবি তাহলে আমরা সেখানে দেখতে পাচ্ছি X to X মাইনাস হওয়াটা এই প্রসেসটা ক্লোরিনের ক্ষেত্রে মোর এনার্জি রিলিজিং প্রসেস দেন ফ্লোরিন। সো ফলত দুটো জায়গায় একটা অ্যাপারেন্ট কন্ট্রাডিকশন রয়েছে, এবং আমরা বলেছিলাম যে এটা যদি আমাদেরকে এক্সপ্লেন করতে হয় তাহলে সলিউশন ফেজ, যে ফেজে আমরা অক্সিডেশন রিডাকশন প্রসেসগুলো করে থাকি,
আমরা জেনারেলি কোনো একটা অক্সিডেশন রিডাকশন প্রসেস যখন ঘটাই ইউজিং ফ্লোরিন আর ফ্লোরিন, তখন আমরা কোনো একটা অক্সিডাইজেবল সাবস্টেন্সকে সলিউশনে নিয়ে তার মধ্যে দিয়ে ফ্লোরিন বা ক্লোরিন গ্যাস পাস করাই এবং ফলত অক্সিডেশন রিডাকশন প্রসেসটা ঘটে। তো এখন এই প্রসেসটা যখন আমরা ঘটাচ্ছি তার মানে পুরো কাজটাই হচ্ছে সলিউশন ফেজে। তো সলিউশন ফেজে কি কি থার্মোডায়নামিক প্যারামিটার ইনভলভ বা কি ধরনের চেঞ্জ সেখানে ঘটছে সেটা যদি আমরা কনসিডার না করি তাহলে আমরা এই জিনিসটার উত্তর পাবো না। তো আমাদের সেখানে সলিউশন ফেজে যখন আমরা একটা গ্যাস অক্সিড্যান্ট হিসেবে ইউজ করছি তখন সেখানে কি ঘটছে আমরা সেটাকে বোঝার চেষ্টা করব এবং সেটাকে আমরা কয়েকটা স্টেপে একটু ভেঙে নেব যাতে আমাদের জিনিসটা বুঝতে সুবিধা। সো আমরা ধরে নিচ্ছি যে একটা X2 গ্যাসকে আমরা কোনো একটা সাবস্টেন্সের অক্সিডেশনের কাজে ইউজ করছি। এখন যখনই X2 গ্যাসটাকে আমরা পাঠাবো সলিউশনে তখন প্রথমেই যেটা হবে সেটাকে হচ্ছে এটা প্রথমে আগে ভেঙে গিয়ে অ্যাটম তৈরি করবে। সো প্রথমে X2 থেকে X ফরমেশন হবে। এই X ফরমেশনের পরে আমরা যে স্টেপটা কনসিডার করতে পারি যে দ্যাট ইজ দ্য X to X মাইনাস। আর এই X মাইনাস সেখান থেকে যেটা হবে সেটা হচ্ছে X মাইনাস এতক্ষণ পর্যন্ত গ্যাসিয়াস ফেজে ছিল, এরপর সেটা সলিউশন ফেজে যাবে। তার মানে আমাদের যখন এই কোনো একটা গ্যাসিয়াস সাবস্টেন্সকে অ্যাজ এ অক্সিডাইজিং এজেন্ট হিসেবে আমরা ইউজ করছি ইন সলিউশন, তখন আমরা X2 গ্যাসটাকে নিচ্ছি, সেটাকে সলিউশনের মধ্যে পাঠাচ্ছি এবং তার আলটিমেট ফেট হচ্ছে X মাইনাস ইন সলিউশন ফেজ। সো এটাকে আমরা এরকম তিনটে স্টেজে ভাগ করে নিচ্ছি। প্রথমে আমরা ধরছি যে X2 গ্যাসটা প্রথমে আগে অ্যাটোমাইজেশন হচ্ছে, X2 থেকে X তৈরি হচ্ছে, সেখান থেকে X মাইনাস তৈরি হচ্ছে, সেখান থেকে সেটা গ্যাসিয়াস ফেজ থেকে সলিউশন ফেজে যাচ্ছে। এখন সো এই প্রসেসটাকে যদি এইভাবে দেখা যায় তাহলে আমরা বলতে পারি যে এই টোটাল প্রসেসটায় যে এনার্জি চেঞ্জ ইনভলভড সেটা যদি ডেল্টা ই হয় তাহলে এই ডেল্টা ই ইজ দ্য সামেশন অফ অল দিস স্টেপস, মানে এই তিনটে স্টেজে যে এনার্জি চেঞ্জ ইনভলভ তাদের সামেশন। যখন এই তিনটে স্টেজে কি কি এনার্জি চেঞ্জ ইনভলভ না, প্রথম স্টেজে যখন X2 থেকে X গ্যাস ফরমেশন হচ্ছে তার মানে দিস ইজ অ্যাকচুয়ালি দ্য প্রসেস অফ অ্যাটোমাইজেশন। মলিকুল থেকে অ্যাটম তৈরি হচ্ছে, অ্যাটোমাইজেশন। সো এই স্টেজটাকে আমরা নাম দিতে পারি ডেল্টা ই অ্যাটোমাইজেশন, অর আমরা বলতে পারি যে এখানে মলিকুলটা ডিসোসিয়েট করে অ্যাটম তৈরি হচ্ছে, ডেল্টা ই ডিসোসিয়েশন, যে কোনো একটা। এই যে স্টেজটা এটা আমাদের ফ্যামিলিয়ার যে স্টেজ, দ্যাট ইজ একটা অ্যাটমকে আমরা গ্যাসিয়াস অবস্থায়, আইসোলেটেড অবস্থায় একটা গ্যাসিয়াস স্টেজে আমরা একটা অ্যাটমকে নিয়েছি, সেখান থেকে একটা ইলেকট্রন অ্যাড করে X মাইনাস তৈরি করছি। সো দিস ইজ অ্যাকচুয়ালি দ্য ইলেকট্রন অ্যাফিনিটি। তার মানে এটা হচ্ছে আর এই যে থার্ড স্টেপ, এখানে অ্যাকচুয়ালি একটা গ্যাসিয়াস অ্যাটম সলিউশন ফেজে যাচ্ছে, তার মানে সলিউশনে যাওয়ার জন্য তার কিছুটা স্টেবিলিটি সে গেইন করছে, যেটাকে আমরা বলতে পারি এনার্জি অফ সলভেশন। So this is energy of atomization, this is energy of solvation, এটাকে আমরা বলতে পারি ডেল্টা ই। সো তার মানে টোটাল প্রসেসের যে ডেল্টা ই,
which actually depicts the oxidizing ability. So এটা তার মানে হচ্ছে ডেল্টা ই dissociation plus electron affinity plus delta solvation, এদের তিনজনের যোগফল। এখন আমরা এবার এই প্রত্যেকটা স্টেজের কেসটা ইন্ডিভিজুয়ালি কনসিডার করি। তার কারণ যার ক্ষেত্রে এই ডেল্টা ই এর পরিমাণটা বেশি হবে, মানে মোর এনার্জি রিলিজিং প্রসেস হবে, তার ক্ষেত্রে সেটাই অ্যাজ এ হোল মোর স্ট্রঙ্গার অক্সিডেন্ট হিসেবে অ্যাক্ট করবে। এখন আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে ফ্লোরিন যে কোনো একটা যদি আমাদের বন্ডকে ভাঙতে হয়, তার মানে x2 থেকে যখন আমরা এক্স ফরমেশন করছি তখন এই বন্ডটাকে আমাদের ব্রেক করতে হচ্ছে। সো দ্যাট মিনস ইট ইজ এ এনার্জি ডিমান্ডিং প্রসেস। সো ইট ইজ এ এনার্জি ডিমান্ডিং প্রসেস। এবং অবভিয়াসলি যার ক্ষেত্রে আমাকে কম এনার্জি দিতে হবে সেই প্রসেসটা ফেভারেবল হবে। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে ফ্লোরিনের ক্ষেত্রে, ফ্লোরিন যেহেতু তার সাইজ ছোট, সো তার ফলে ফ্লোরিনের যে নন বন্ডেড পেয়ার অফ ইলেকট্রন তার সঙ্গে বন্ডেড পেয়ার অফ ইলেকট্রন, এদের ডিস্টেন্স ইজ ভেরি শর্ট, তার কাছাকাছি রয়েছে। ফলত এই বন্ডেড পেয়ার অফ ইলেকট্রনের সঙ্গে নন বন্ডেড পেয়ার অফ ইলেকট্রনের একটা রিপালশন কাজ করে, এবং সেই রিপালশনের কারণে ফ্লোরিন এই বন্ডটা ভাঙা কম্পারেটিভলি ইজিয়ার। তার কারণ ভাঙতে পারলে ওই স্ট্রেনটা রিলিজ হবে, রিপালসিভ ফোর্সটাকে কমানো যাবে। অন্যদিকে ক্লোরিনের ক্ষেত্রে তার যেহেতু সাইজ বিগার সাইজ, ফলত তারা একটা লার্জার ডিস্টেন্স থেকে তারা অ্যাপ্রোচ করছে এবং তাদের বন্ড ডিস্টেন্স কম্পারেটিভলি লার্জার। তো তার ফলে এই এক্সটেন্ট অফ রিপালশনটা কম্পারেটিভলি কম কম্পেয়ার টু ফ্লোরিন। ফলত আমাদের যদি বন্ড ভাঙতে কতটা এনার্জি লাগছে বা ডিসোসিয়েট করতে কতটা এনার্জি লাগছে সেটা যদি আমরা কনসিডার করি, তাহলে ফ্লোরিনের ক্ষেত্রে ডিসোসিয়েশন এনার্জিটা কম্পারেটিভলি কম। তার মানে এর ক্ষেত্রে ডেল্টা ই ডিসোসিয়েশন অফ ফ্লোরিন F2 is less compared to delta E dissociation of Cl2. এবং আমরা বলেছি যেহেতু এটা একটা এনার্জি ডিমান্ডিং প্রসেস, তো যার ক্ষেত্রে কম এনার্জি লাগবে তার ক্ষেত্রে ওভারঅল প্রসেসটা ফেভারেবল হবে। তার মানে আমরা দেখতে পাচ্ছি ইন টার্মস অফ ডেল্টা ই ডিসোসিয়েশন এই প্রসেসটা ফেভারেবল ফর ক্লোরিন, যেহেতু এখানে এনার্জি কম লাগছে। এবার চলে আসি ইন টার্মস অফ ইলেকট্রন অ্যাফিনিটি। সেখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এক্স থেকে এক্স মাইনাস তৈরি হচ্ছে, এবং আমরা জানি যে ফ্লোরিনের, এবং এটা হচ্ছে এনার্জি রিলিজিং প্রসেস, এবং অবভিয়াসলি যে ক্ষেত্রে বেশি এনার্জি রিলিজ করবে সেই প্রসেসটাই ফেভারেবল হবে। সো যেহেতু ইলেকট্রন অ্যাফিনিটি অফ ফ্লোরিন আমরা আগেই দেখেছি ইজ লেস কম্পেয়ার টু ইলেকট্রন অ্যাফিনিটি অফ ক্লোরিন, সো তাহলে আমরা বলতে পারি যে this stage is favorable for, this state is favorable for chlorine. চলে আসি ডেল্টা ই সলভেশনের ক্ষেত্রে। সলভেশন এনার্জি, সলভেশন এনার্জি মিনস গ্যাসিয়াস স্টেজের একটা অ্যাটম সেটা সলভেটেড হচ্ছে। এখন যখন একটা গ্যাসিয়াস অ্যাটম সলিউশন ফেজে যাচ্ছে, দ্যাট মিনস সারাউন্ডেড বাই দ্য সলভেন্ট মলিকুল। এবং সলভেন্ট মলিকুল বলতে আমরা কমনলি যে সলভেন্ট মিডিয়ামটায় জেনারেলি কাজ করি, দ্যাট ইজ ওয়াটার মিডিয়াম। সো আমরা যদি আপাতত ওয়াটার মিডিয়াম ধরেই জিনিসটা ভাবি, তাহলে সেখানে যখন একটা এক্স মাইনাস সলিউশনে যাচ্ছে তখন দ্যাট ইজ সারাউন্ডেড বাই দ্য সলভেন্ট মলিকুলস, এবং সেই সলভেন্টের সঙ্গে তার বিভিন্ন ধরনের ইন্টারাকশন হচ্ছে। যদি সেটা
আমরা ওয়াটার বলে ধরে নিই বা কোনো পোলার মিডিয়াম বলে ধরে নিই, তাহলে তাদের সঙ্গে হাইড্রোজেন বন্ড ইন্টারাকশন হতে পারে। সো এই ধরনের হাইড্রোজেন বন্ড ইন্টারাকশন, ইট ইজ ডিপেন্ডেন্ট অন দ্য চার্জ ডেন্সিটি অফ দ্য অ্যানায়ন। যার ক্ষেত্রে চার্জ ডেন্সিটি যত বেশি হবে তার ক্ষেত্রে ইন্টারাকশনটা তত স্ট্রঙ্গার হবে। আমরা যদি এই অ্যাট্রাকশনটাকে আয়নিক বলে ধরে নিই, তাহলে সেক্ষেত্রে কুলম্বস ল অফ অ্যাট্রাকশন অনুযায়ী যার চার্জ ডেন্সিটি বেশি তার ক্ষেত্রে ডেফিনেটলি ইন্টারাকশনটাও মোর স্ট্রঙ্গার হবে। এখন ফ্লোরিন এবং ক্লোরিন বা ফ্লোরাইড এবং ক্লোরাইড দুজনের ক্ষেত্রেই চার্জ হচ্ছে 1-। সো যার ক্ষেত্রে সাইজ ছোট তার ক্ষেত্রে চার্জ ডেন্সিটি বেশি। তাহলে আমরা জানি ফ্লোরাইড তার সাইজ স্মলার, রেডিয়াস যদি আমরা ধরি r of f minus is lesser than r of Cl minus. So radius of fluoride is lesser than radius of chloride. So ফলত আমরা চার্জ ডেন্সিটি রেসপেক্টিভ ভাবি, চার্জ ডেন্সিটি on fluorine is greater than on chlorine. সো তার ফলে যেটা দেখতে পাচ্ছি যে ফ্লোরিনের ক্ষেত্রে সলভেটেড হওয়ার টেন্ডেন্সি, সলভেন্টের সঙ্গে তার যে ইন্টারাকশন সেটা অনেক বেশি, কারণ তার চার্জ ডেন্সিটি বেশি হওয়ার কারণে ইন্টারাকশনটা অনেক স্ট্রঙ্গার হবে। এবং ইন্টারাকশন যখন স্ট্রং হবে সলভেন্ট মলিকুলের সঙ্গে, সো সেই ইন্টারাকশনের ফলে যে স্টেবিলিটি সে গেন করছে, তার কারণ সলভেন্ট মলিকুলের সঙ্গে ইন্টারাকশনের ফলে যেহেতু তার অনেক হাইড্রোজেন বন্ডেড টাইপের ইন্টারাকশন তৈরি হচ্ছে, ফলত সেই সলভেটেড ফেজে অনেক বেশি স্টেবল হচ্ছে। এবং সেই যে স্টেবিলিটির কারণে যে পরিমাণ এনার্জি রিলিজ করছে, which is called energy of solvation or solvation energy, সেটা যার ক্ষেত্রে ইন্টারাকশনটা স্ট্রঙ্গার হবে সেক্ষেত্রে বেশি এনার্জি রিলিজ করবে। তার মানে ইন টার্মস অফ সলভেশন এনার্জি আমরা দেখতে পাচ্ছি যে ডেল্টা ই সলভেশন ইজ ফর ফ্লোরিন or F minus is greater than delta E solvation for Cl minus. সো আমরা দেখতে পাচ্ছি যে এই সলভেশন এনার্জি রেসপেক্ট, এটাও হচ্ছে এনার্জি রিলিজিং প্রসেস, যেহেতু সেখানে অ্যানায়নটা স্টেবল হচ্ছে ইন সলিউশন। সো তার ফলে আমরা দেখতে পাচ্ছি যে এই স্টেজের রেসপেক্টেও দিস ইজ ফেভারেবল ফর ফ্লোরাইড বা ফ্লোরিন, যেহেতু ফ্লোরিনের ক্ষেত্রে বা ফ্লোরাইডের ক্ষেত্রে বেশি এনার্জি রিলিজ হচ্ছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এই তিনটে স্টেজ যদি আমি কনসিডার করি, যাদের সামেশন অ্যাকচুয়ালি টোটাল যে এনার্জি চেঞ্জ ইনভলভ, তাহলে ইন টার্মস অফ ডিসোসিয়েশন এনার্জি প্রসেসটা ফেভারেবল ফর ফ্লোরিন, যেহেতু সেখানে কম এনার্জি লাগছে। ইন টার্মস অফ ইলেকট্রন অ্যাফিনিটি প্রসেসটা ফেভারেবল ফর ক্লোরিন, যেহেতু সেখানে বেশি এনার্জি রিলিজ করছে। এবং ইন টার্মস অফ সলভেশন প্রসেস ফেভারেবল ফর ফ্লোরিন, যেহেতু সেখানে বেশি পরিমাণ এনার্জি রিলিজ করছে। তাহলে যখন আমরা এই তিনটে স্টেজের সামেশন এটাকে কনসিডার করছি, তখন আমরা দেখতে পাচ্ছি যে এই সলভেশন এনার্জি এবং ডিসোসিয়েশন এনার্জি এই দুটো স্টেজে যেহেতু কেসটা ফেভারেবল ফর ফ্লোরিন, সো ওভারঅল দ্য প্রসেস ইজ মোর ফেভারেবল ফর ফ্লোরিন। এবং এই F2 থেকে F মাইনাস ইন সলিউশন, F2 গ্যাস থেকে F মাইনাস ইন সলিউশন, এই ওভারঅল প্রসেসটা যে এনার্জি চেঞ্জ ইনভলভ, দ্যাট ইজ ফেভারেবল ফর ফ্লোরিন দ্যান দ্যাট অফ ক্লোরিন। সো এই দুটো স্টেজের অ্যাডভান্টেজ, এই স্টেজটার ক্ষেত্রে এনার্জেটিক্যালি যে ডিসঅ্যাডভান্টেজ, লেস লোয়ার এনার্জি রিলিজিং প্রসেস ফর ফ্লোরিন, সেই যে অ্যাডভার্স এফেক্ট সেটাকে কাটিয়ে দিচ্ছে এবং ফলত ওভারঅল প্রসেস বিকাম ফেভারেবল ফর ফ্লোরিন। তার মানে ফ্লোরিনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে F2 গ্যাস থেকে F মাইনাস ইন সলিউশন এটা মোর এনার্জি রিলিজিং দেন Cl2 টু Cl মাইনাস ইন সলিউশন। ফলত আমরা দেখতে পাচ্ছি যখন আমরা সলিউশন ফেজে এই অক্সিডেশনের কাজটা করছি, অন্যকে অক্সিডাইজ করছি এবং নিজে ফ্লোরিন বা ক্লোরিন রিডিউস হচ্ছে, তখন ফ্লোরিনের ক্ষেত্রে যেহেতু সেটা মোর এনার্জি রিলিজিং প্রসেস, ফলত আমরা দেখতে পাচ্ছি যে ফ্লোরিন উইল অ্যাক্ট অ্যাজ এ স্ট্রঙ্গার অক্সিডেন্ট দেন ক্লোরিন। তাহলে এই জিনিসটা আমরা তখনই বুঝতে পারবো যখন আমরা সলিউশন ফেজে এই তিনটে স্টেজে কি কি ঘটছে
সেইটা তার থার্মোডাইনামিক্সটা আমরা যখন আলোচনা করব। যদি শুধুমাত্র আমরা ইলেকট্রন অ্যাফিনিটির দিকে তাকাই তাহলে কিন্তু আমাদের উল্টোটা ঘটবে, এটা মনে হওয়াটাই স্বাভাবিক। দ্যাট মিনস ক্লোরিন উইল অ্যাক্ট এজ এ স্ট্রঙ্গার অক্সিডেন্ট দেন ফ্লোরিন, এটা মনে হওয়াটাই স্বাভাবিক। কিন্তু আমরা যখন সলিউশন ফেজে এই তিনটে স্টেজের সম্মিলিত এফেক্টটা কনসিডার করব, তখন কিন্তু সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে হোয়াই ফ্লোরিন উইল অ্যাক্ট এজ এ স্ট্রঙ্গার অক্সিডেন্ট দেন ক্লোরিন। তার মানে যদি এরকম একটা সিচুয়েশন কখনো ক্রিয়েট করা যেত যে গ্যাস ফেজেই রিয়াকশনটা হচ্ছে, তার মানে সেখানে কোনো অ্যাটমাইজেশনের প্রশ্ন নেই, সলিউশনের প্রশ্ন নেই, তাহলে সেক্ষেত্রে আমরা দেখতাম যে ক্লোরিন স্ট্রঙ্গার অক্সিডেন্ট দেন ফ্লোরিন হতে পারত। কিন্তু যেহেতু সেই রকম কোনো সিচুয়েশনে এই রিয়াকশন করা যায় না, তো তার ফলে আমরা দেখতে পাচ্ছি যে ফ্লোরিন অ্যাকচুয়ালি অ্যাক্টস অ্যাজ এ স্ট্রঙ্গার অক্সিডেন্ট দেন ক্লোরিন। সো তাহলে এইখানে আমরা আগের দিনের যে প্রবলেমটা আমরা অ্যাড্রেস করেছিলাম, যে যদিও ফ্লোরিনের ইলেকট্রন অ্যাফিনিটি ভ্যালু ক্লোরিনের থেকে কম, কিন্তু কেন ফ্লোরিন ক্লোরিনের থেকে স্ট্রঙ্গার অক্সিডেন্ট হিসেবে অ্যাক্ট করে সেটা আমরা বুঝতে পারলাম। আচ্ছা, এখান থেকে আমরা অন্য একটা জিনিসে এবার একটু যাব। সেটা হচ্ছে অনেক সময় আমরা এই ধরনের একটা কমেন্ট ফেস করি, সেটা জাস্টিফাই করার কতদূর সঙ্গত সেটা আমরা একটু দেখে নিই। আমরা অনেক সময় বলি যে an element with high ionization energy have high electron affinity. আমাদের দেখতে হবে যে এই স্টেটমেন্টটা কতদূর যুক্তিসঙ্গত। এখন এই স্টেটমেন্টটা বলার কারণ কি না, আমরা দেখেছি যে আয়নাইজেশন এনার্জি এবং ইলেকট্রন অ্যাফিনিটি দুজনের ক্ষেত্রেই, আয়নাইজেশন এনার্জি অর ইলেকট্রন অ্যাফিনিটি দুজনের ক্ষেত্রেই ডিপেন্ডেন্স হচ্ছে জেড স্টার স্কোয়ার বাই এন স্কোয়ার। সো ডিপেন্ডেন্স যেহেতু সেম, যেহেতু জেড স্টার এবং এন এর উপর ডিপেন্ডেন্স, তো তার ফলে বলা যেতে পারে যে যার ক্ষেত্রে আয়নাইজেশন এনার্জি হাই তার ক্ষেত্রে ইলেকট্রন অ্যাফিনিটিও হাই হওয়ার কথা। এখন আয়নাইজেশন এনার্জি হাই মানে সেই পার্টিকুলার ইলেকট্রনের উপর অ্যাট্রাকটিভ ফোর্স বেশি। ফলত আমরা যদি বাইরে থেকে ওই অরবিটালে কোনো একটা ইলেকট্রন অ্যাড করতে হয়, তাহলে ডেফিনেটলি সেই ইলেকট্রনের উপরও নিউক্লিয়াসের অ্যাট্রাকটিভ ফোর্স বেশি হবে এবং সেই সিচুয়েশনে সেই ইলেকট্রন অনেক বেশি স্টেবল হতে পারবে। সো সেই জন্য অনেক সময় আমরা জেনারেল স্টেটমেন্ট করা হয়, কিন্তু দিস ইজ নট অলওয়েজ ট্রু। আমরা অনেক ক্ষেত্রেই তার প্রমাণ পেয়েছি। আমরা দেখেছি যে এমন কিছু এলিমেন্ট রয়েছে যাদের আয়নাইজেশন এনার্জি ইজ ভেরি হাই বাট ইলেকট্রন অ্যাফিনিটি ইজ নট সো হাই। যেমন আমরা যদি উদাহরণ হিসেবে দেখি, যেমন গ্রুপ 2, আইপিএসসি গ্রুপ 2, এদের ক্ষেত্রে আমরা দেখেছি যে আয়নাইজেশন এনার্জি ইজ ভেরি হাই বিকজ তাদের ইলেকট্রনিক কনফিগারেশন ইজ NS2, ভ্যালেন্সিয়াল ইলেকট্রনিক কনফিগারেশন। সো তার ফলে যেহেতু একটা ফিল্ডশিয়াল ইলেকট্রনিক কনফিগারেশন এবং স্টেবল, তার ফলে এখান থেকে একটা ইলেকট্রনকে আয়নাইজ করা ইজ ভেরি ডিফিকাল্ট। সো তাদের আয়নাইজেশন এনার্জি সেই কারণে ভেরি হাই, কিন্তু এদের ক্ষেত্রে ইলেকট্রন অ্যাফিনিটি ইজ ভেরি লো, sometimes zero or sometimes even negative. That means energy demanding process rather than energy releasing process. সো তার কারণ ওই একই, যে যেহেতু ভ্যালেন্সিয়াল ইলেকট্রনিক কনফিগারেশন NS2, সো দে আর ভেরি রিলাক্টেন্ট টু অ্যাকসেপ্ট অ্যানাদার ইলেকট্রন। তার কারণ তাহলে তার স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশনটা লুজ করবে সে। সো দ্য সেম ইজ ট্রু ফর গ্রুপ 15 এলিমেন্ট, যাদের ক্ষেত্রে ভ্যালেন্সিয়াল ইলেকট্রনিক কনফিগারেশন NS2np3। এখানেও সেই একই, যে বিকজ দ্য ইলেকট্রনিক কনফিগারেশন ইজ স্টেবল বিকজ ইট ইজ হাফ ফিল্ড কনফিগারেশন np3। সো এদের ক্ষেত্রে আয়নাইজেশন এনার্জি হাই বাট ইলেকট্রন অ্যাফিনিটি ইজ ভেরি লো। গ্রুপ 18, দ্যাট মিনস ইনার্ট গ্যাস, এদের ক্ষেত্রেও তাই, যেহেতু তাদের ক্ষেত্রে ইলেকট্রনিক কনফিগারেশন ভ্যালেন্সিয়াল NS2np6। সো অনেক ক্ষেত্রে আমরা যদিও দেখতে পাচ্ছি যে আয়নাইজেশন এনার্জি হাই হওয়ার সঙ্গে সঙ্গে ইলেকট্রন অ্যাফিনিটি হাই হচ্ছে, কিন্তু দেয়ার আর মেনি কেসেস যেখানে কিন্তু এই স্টেটমেন্টটা ট্রু নয়।
সো যদিও দুজনের ডিপেন্ডেন্স একই রকম, কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুজনের ক্ষেত্রে ভ্যালুটা কিন্তু সবসময় এক পার নয়, বা তা প্যারালালি রান করছে না। সো এটা আমাদের একটু মাথায় রাখতে হবে। এরপরে আমরা যেটা আসবো, যে একটা স্পেসিফিক কেস আমরা যেটা দেখি, যে অক্সিজেনের ফার্স্ট ইলেকট্রন অ্যাফিনিটি যদি আমরা কনসিডার করি A1, that means formation of O minus in gaseous state. এই প্রসেসটায় যে এনার্জি সেটা হচ্ছে -142 কিলোজুল পার মোল। সো ইট ইজ আ এনার্জি রিলিজিং প্রসেস, সো নো প্রবলেম। কিন্তু আমরা যদি ও মাইনাস এর সেকেন্ড ইলেকট্রন অ্যাফিনিটি কনসিডার করি, A2, that is the formation of oxide, আমরা সেখানে দেখব সেই প্রসেসটায় এনার্জি চেঞ্জ হচ্ছে +844 কিলোজুল পার মোল। সো ইট ইজ, এটা কিন্তু আমাদের যে নর্মাল আমাদের অবজারভেশন তার সঙ্গে একটা জায়গায় একটুখানি কন্ট্রাডিক্ট করে। কেন কন্ট্রাডিক্ট করে? তার কারণ আমরা দেখতে পাচ্ছি যদিও অক্সিজেন থেকে ও মাইনাস ফরমেশন, ইট ইজ আ ভেরি ফেভারেবল প্রসেস, যেহেতু এটা এনার্জি রিলিজিং প্রসেস, কিন্তু ও মাইনাস থেকে O2 মাইনাস ফরমেশন ইজ হাইলি এনার্জি ডিমান্ডিং প্রসেস। সো এতটা হাই এনার্জি ডিমান্ডিং প্রসেস আমরা এক্সপেক্ট করবো যে সেটা সহজে হওয়ার কথা নয়। বাট আমরা দেখতে পাই ইন নেচার মেনি অক্সাইডস এক্সিস্ট। তাহলে এটা কি করে হচ্ছে? যদি এই সেকেন্ড স্টেজটা নাই হতে চায় ডিউ টু হাই এনার্জি ডিমান্ডিং প্রসেস, তাহলে কি করে নেচারে অক্সাইড গুলো এক্সিস্ট করছে, কিভাবে বা তারা স্টেবিলিটি পাচ্ছে? এটার রেসপেক্টে আমরা যদি আলোচনা করতে চাই, তাহলে আমরা এর আগে যখন আমরা আয়নিক বন্ড পড়েছি তখন আমরা দেখেছি যে ল্যাটিস এনার্জি that is inversely proportional to 1 by R plus R minus. এখন অক্সাইড যেহেতু তার সাইজ R মাইনাস, যেহেতু অক্সিজেন সেকেন্ড পিরিয়ডে বিলং করছে, সো R মাইনাস আয়নিক রেডিয়াই অফ অক্সাইড দ্যাট ইজ ভেরি লো, এবং তার লো ভ্যালু হওয়ার কারণে তার ফলে আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু ইট ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু R প্লাস R মাইনাস, সো অক্সাইডে আয়নিক রেডিয়াই কম হওয়ার কারণে দেখতে পাওয়া যাচ্ছে যে অক্সাইড কন্টেনিং যে সাবস্টেন্সগুলো রয়েছে, যে মেটাল অক্সাইডগুলোর কথা আমরা কনসিডার করছি, তাদের ল্যাটিস এনার্জি ইজ ভেরি হাই। Is very because R minus value is very low, এবং তার ফলে দেখতে পাচ্ছি this high lattice energy is sufficient to form oxide, যদিও O minus to O2 minus, that means E2 or second electron affinity of oxygen is strongly energy demanding process, এবং সেই কারণে আমরা দেখতে পাচ্ছি যে এতটা হাই ইলেকট্রন অ্যাফিনিটি হওয়া সত্ত্বেও অক্সাইড ক্যান অক্সিডাইজ মেনি মেটাল ইন দেয়ার আনইউজুয়াল অক্সিডেশন স্টেট। সো এই ল্যাটিস এনার্জি হাই হওয়ার কারণে আমরা দেখতে পাচ্ছি যে অক্সাইডগুলো নেচারে এক্সিস্ট করে, যদিও এতটা হাই এনার্জি ডিমান্ডিং প্রসেস, কিন্তু স্টিল হাই ল্যাটিস এনার্জি উইল সাফিসিয়েন্ট টু কম্পেনসেট দ্যাট হাই ইলেকট্রন অ্যাফিনিটি ভ্যালু। ইভেন কোনো ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে এই হাই ল্যাটিস এনার্জি ইজ নট সাফিসিয়েন্ট টু কমপ্লিটলি মেক দ্য কম্পাউন্ড আয়নিক অর টু স্টেবিলাইজ দ্য সিস্টেম। তো সেক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে বেশ কিছুটা কোভ্যালেন্সি সেই কম্পাউন্ডগুলোর মধ্যে এসে পড়ে, যেমন B2O3
বা বেরিলিয়াম অক্সাইড, এদের ক্ষেত্রে সাফিসিয়েন্ট কোভ্যালেন্সি আমরা দেখতে পাই। তার কারণ এদের ক্ষেত্রে যদিও ল্যাটিস এনার্জি ইজ ভেরি হাই, বাট স্টিল দ্যাট ইজ নট সাফিসিয়েন্ট টু মেক the O minus to O2 minus, বা টু মেক দ্য পিওরলি আয়নিক বন্ড। সো তার ফলে তাদের মধ্যে আমরা সাফিসিয়েন্ট কোভ্যালেন্সি দেখতে পাই, তার কারণ সেখানে ল্যাটিস এনার্জি ইজ নট সাফিসিয়েন্ট টু form that ionic substance. Energy is not sufficient. Sufficient to form ionic compound. সো এটা গেল হচ্ছে যে কেন আমরা অক্সাইড গুলো নেচারে দেখতে পাচ্ছি। আমরা দেখছি যে ল্যাটিস এনার্জি হাই হওয়ার কারণে সেগুলো নেচারে এক্সিস্ট হয়। এরপরে আমরা আর একটা প্রবলেম একটু অ্যাড্রেস করবো, দ্যাট ইজ সেটা একটুখানি আয়নাইজেশন এনার্জি এবং ইলেকট্রন অ্যাফিনিটির একটা কম্বাইন্ড একটা এফেক্ট। সেটা আমরা একটা প্রশ্ন প্রায়শই ফেস করি, ইট ইজ ভেরি ডিফিকাল্ট to fix nitrogen. Difficult to fix nitrogen বলতে যে গ্যাসিয়াস নাইট্রোজেন তাকে কোনো কম্পাউন্ডে কনভার্ট করার কথা আমরা বলতে চাইছি। সো নাইট্রোজেন ফিক্সেশন বলে আমরা যেটাকে বুঝি। তো আমরা কেমিক্যাল নাইট্রোজেন জেনারেলি ফিক্স করি বাই হেবার্স প্রসেস। আমরা জানি যে নাইট্রোজেন হাইড্রোজেনের মিক্সচার, সেটাকে আমাদের ইন প্রেজেন্স অফ ক্যাটালিস্ট আমরা সেটাকে অ্যামোনিয়াতে কনভার্ট করি বাই হেবার্স প্রসেস, এন্ড দ্যাট ইজ দ্য commercially available process, best possible Haber's process to fix nitrogen. কিন্তু এখানে আমাদের একটা কথা মনে রাখতে হবে, যদিও হেবার্স প্রসেস ইজ কমার্শিয়ালি ভায়াবল প্রসেস আর কমার্শিয়ালি আমরা যেটা করে থাকি, কিন্তু স্টিল এর যে আমাদের টার্নওভার সেটা কিন্তু ভেরি লো, আর ইল্ড ইজ ভেরি লো, 20-25%, আমার এক্সাক্ট ভ্যালুটা মনে নেই, রাফলি। কিন্তু আমরা অন্য ক্ষেত্রে দেখি যে একটা প্রসেস তখনই কমার্শিয়ালি ভায়াবল হয় যখন তার ইল্ড অ্যাটলিস্ট 90% ওভার। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে যদিও হেবার্স প্রসেসের ইল্ড এত কম, স্টিল সেটাই আমাদের কাছে একমাত্র কমার্শিয়ালি ভায়াবল মেথড টু ফিক্স নাইট্রোজেন। এ থেকেই বোঝা যাচ্ছে যে ইট ইজ সো ডিফিকাল্ট কোনো একটা কম্পাউন্ডে কনভার্ট করা। হোয়াই? এখানে আমরা জিনিসটাকে এভাবে ব্যাখ্যা করতে পারি। প্রথমত হচ্ছে নাইট্রোজেন, আমরা জানি যে সেটা নাইট্রোজেন ট্রিপল বন্ড, নাইট্রোজেন গ্যাসিয়াস নাইট্রোজেন আমরা নেচারে দেখতে পাই, সেখানে আমরা নাইট্রোজেন ট্রিপল বন্ড করেছি। সো নাইট্রোজেনকে যদি আমাকে কোনো কম্পাউন্ডে কনভার্ট করতে হয় তাহলে প্রথমে আগে তাকে অ্যাটোমাইজ করতে হবে। সো এই অ্যাটোমাইজেশনের জন্য যেটা দরকার সেটা হচ্ছে এই ট্রিপল বন্ডকে ভাঙতে হবে। সো অবভিয়াসলি একটা সিঙ্গেল বন্ডকে ভাঙা যতটা ইজিয়ার, একটা ডাবল বন্ডকে ভাঙা তার চেয়ে ডিফিকাল্ট, এবং একটা ট্রিপল বন্ডকে ভাঙা তার চেয়ে আরো ডিফিকাল্ট। সো এই ট্রিপল বন্ডকে ভাঙতে গেলে দ্যাট ইজ এ হাইলি এনার্জি ডিমান্ডিং প্রসেস, হাই এনার্জি। এখন ধরে নেওয়া যাক যে আমরা কোনোভাবে নাইট্রোজেনকে ভেঙে ফেললাম, নাইট্রোজেন অ্যাটম তৈরি করলাম। এরপরেও যদি তাকে কোনো কম্পাউন্ডে কনভার্ট করতে হয় তাহলে আইদার তাকে অক্সিডাইজ করতে হবে, আইদার অক্সিডাইজ অর রিডিউসড, যে কোনো একটা অক্সিডাইজড অথবা রিডিউস করে তাকে কোনো একটা কম্পাউন্ড তৈরি করতে হবে তার। সো অক্সিডাইজ করা মানে হচ্ছে সেখান থেকে N+ একটা ইলেকট্রন বের করে নিতে হবে। রিডিউস করা মানে যদি আমি একটা এইমাত্র ইলেকট্রন ট্রান্সফারের কথাই ধরি তাহলে আইদার N+ তৈরি করতে হবে, N- করতে হবে, তারপরে সাকসেসিভ আরো প্রসেস করতেই পারে। সো এখানেও আমরা দেখছি যে যেহেতু নাইট্রোজেনের ইলেকট্রনিক কনফিগারেশন 1s2 2s2 2p3, which is a half-filled shell electronic configuration 2p3, তার ফলে আমরা দেখছি যে আয়নাইজেশন এনার্জি ইজ ভেরি হাই,
তার কারণ আয়নাইজ করলে তার এই হাফ ফিল্ড শেলের ইলেকট্রনিক কনফিগারেশন লুজ করবে। আবার এর ইলেকট্রন অ্যাফিনিটি ভ্যালুও ভেরি লো, তার কারণ যদি সেখানে আমরা একটা এক্সট্রা ইলেকট্রন অ্যাড করতে চাই তাহলেও তার এই হাফ ফিল্ড শেলের ইলেকট্রনিক কনফিগারেশন লুজ করবে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে একে অক্সিডাইজ করাও ডিফিকাল্ট, to oxidize as well as it is difficult to reduce. সো তার ফলে আমরা দেখতে পাচ্ছি যে নাইট্রোজেনকে যদি কোনো কম্পাউন্ডে কনভার্ট করতে হয় তাহলে প্রত্যেকটা স্টেজই হচ্ছে হাই এনার্জি ডিমান্ডিং প্রসেস। নাইট্রোজেনকে ভেঙে অ্যাটমাইজ করা, অ্যাটোমাইজেশনের পর তাকে আইদার অক্সিডাইজ করা অথবা রিডিউস করা, যে কোনো ফর্মেই যদি তাকে আমরা নিয়ে যেতে চাই, সো প্রত্যেকটা স্টেজই হচ্ছে হাইলি এনার্জি ডিমান্ডিং প্রসেস, এন্ড দ্যাট ইজ ওয়াই ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু ফিক্স নাইট্রোজেন। এবং সেই জন্যই আমরা দেখতে পাচ্ছি যে এত ইল্ড কম হওয়া সত্ত্বেও হেবাস প্রসেস ইজ দ্য অনলি প্রসেস হুইচ ইজ দ্য কমার্শিয়ালি ভায়াবল প্রসেস টু ফিক্স নাইট্রোজেন, যেখানে আমরা নাইট্রোজেনকে অ্যামোনিয়ায় কনভার্ট করি এবং সেখান থেকে আমাদের নাইট্রোজেন গঠিত বিভিন্ন যৌগ তৈরি করি। যদিও সেগুলো প্রত্যেকটাই আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট ইন টার্মস অফ ফার্টিলাইজার অর এটসেট্রা, কিন্তু স্টিল এর থেকে ভালো কোনো মেথড আমাদের কাছে জানা নেই যাতে এর থেকে আমরা বেটার ইল্ডে নাইট্রোজেনকে কোনো কম্পাউন্ডে কনভার্ট করতে পারি। এরপরে আমরা যেটা দেখব এর সঙ্গে একটা রিলেটেড, দ্যাট ইজ দ্য স্পন্টেনিটি অফ এ রিঅ্যাকশন। আমাদের যদি এইরকম একটা রিঅ্যাকশনকে স্পন্টেনিয়াস নয় যদি আমাদের কনসিডার করতে দেয়, ধরা যাক আমরা এই ধরনের একটা রিঅ্যাকশনের কথা কনসিডার করছি। এখন কোনো একটা রিঅ্যাকশন তখনই স্পন্টেনিয়াস হবে যখন সেটা এনার্জি রিলিজিং প্রসেস হবে, ওভারঅল প্রসেসটা একটা এনার্জি রিলিজ করবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই প্রসেসটা, তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এফ, এখানে এই রিঅ্যাকশনটা আমরা দুটো ভাগে, দুটো রিঅ্যাকশনের সামেশন হিসেবে আমরা এক্সপ্রেস করতে পারি। একটা হচ্ছে এফ মাইনাস টু এফ, আর একটা হচ্ছে আই টু আই মাইনাস। এখন প্রথম রিঅ্যাকশনটা এফ থেকে এফ মাইনাস যখন হচ্ছে তখন আমরা বলছি ইলেকট্রন অ্যাফিনিটি, সেখানে এনার্জি রিলিজ করছে। তাহলে যখন এফ মাইনাস থেকে এফ হবে তখন এই স্টেজে আমাকে এনার্জি প্রোভাইড করতে হবে, দ্যাট ইজ ইলেকট্রন অ্যাফিনিটি ঠিক উল্টো। ইলেকট্রন অ্যাফিনিটির যতটা এনার্জি লাগবে ঠিক ততটা এনার্জি আমাকে প্রোভাইড করে এফ মাইনাস থেকে এফ এ কনভার্ট করতে হবে, ইলেকট্রন অ্যাফিনিটি অফ ফ্লোরিন। অন্যদিকে আই থেকে আই মাইনাস, দ্যাট ইজ এনার্জি রিলিজিং প্রসেস, অ্যান্ড দ্যাট ইজ ইলেকট্রন অ্যাফিনিটি অফ আয়োডিন। তাহলে টোটাল প্রসেসটা এনার্জি চেঞ্জ যদি ডেল্টা ই হয়, তাহলে এই ডেল্টা ই এর পরিমাণ হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি অফ ফ্লোরিন মাইনাস ইলেকট্রন অ্যাফিনিটি অফ আয়োডিন। এখন আমরা জানি যে ইলেকট্রন অ্যাফিনিটি অফ ফ্লোরিন ইজ গ্রেটার দেন ইলেকট্রন অ্যাফিনিটি অফ আয়োডিন। তো তার ফলে আমরা বলতে পারি যে এই যে টোটাল প্রসেসটা এনার্জি চেঞ্জ, দ্যাট ইজ পজিটিভ কোয়ান্টিটি। পজিটিভ মিনস দ্যাট ইজ এনার্জি ডিমান্ডিং প্রসেস, এবং ফলত এই প্রসেসটা স্পন্টেনিয়াসলি ঘটবে না, নন স্পন্টেনিয়াস। উল্টো দিকে আমরা যদি গ্যাস ফেজে এই ধরনের একটা রিঅ্যাকশনের কথা কনসিডার করি, F minus plus Cl, এখান থেকে Cl minus plus F, তাহলে আমরা এখানে কি দেখবো যে এখানে F minus থেকে F হচ্ছে এবং যে এনার্জি চেঞ্জ সেটা হচ্ছে প্লাস ইলেকট্রন অ্যাফিনিটি অফ ফ্লোরিন। অন্যদিকে Cl থেকে Cl মাইনাস হচ্ছে মাইনাস ইলেকট্রন অ্যাফিনিটি অফ
সো তার ফলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই প্রসেসটার টোটাল যে এনার্জি চেঞ্জ, দ্যাট ইজ ডেল্টা ই প্লাস ইলেকট্রন অ্যাফিনিটি অফ ক্লোরিন মাইনাস ইলেকট্রন অ্যাফিনিটি অফ ক্লোরিন। এবং যেহেতু আমরা জানি যে ইলেকট্রন অ্যাফিনিটি অফ ক্লোরিন is less than electron affinity of chlorine in gas phase, obviously আমরা এখানে কিন্তু গ্যাস ফেজ রিঅ্যাকশনের কথা কনসিডার করছি দুটো ক্ষেত্রে। সো তার ফলে আমরা বলতে পারি যে এই টোটাল প্রসেসটা এনার্জি চেঞ্জ যেটা, সেটা হচ্ছে একটা নেগেটিভ কোয়ান্টিটি। সো ইট ইজ এ এনার্জি রিলিজিং প্রসেস, এবং তার ফলে এই রিঅ্যাকশনটা স্পন্টেনিয়াসলি ঘটবে ইন গ্যাস ফেজ। তো এইভাবে কোনো একটা রিঅ্যাকশন স্পন্টেনিয়াস হবে কি হবে না সেটা আমরা প্রেডিক্ট করতে পারি। অবভিয়াসলি সলিউশন ফেজে কিন্তু এই রিঅ্যাকশনটা উল্টো হওয়ার চান্স বেশি, যেহেতু সেখানে সলিউশন এনার্জি পার্টটা এসে যাবে। সো তার ফলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এভাবে আমরা একটা রিঅ্যাকশন কোথায় স্পন্টেনিয়াস বা স্পন্টেনিয়াস হবে না সেটাও আমরা এক্সপ্লেন করতে পারি। সো তার ফলে আজকে আমরা যেটা দেখলাম যে কেন সলিউশন ফেজেস ক্লোরিন স্ট্রঙ্গার অক্সিডাইজিং এজেন্ট দেন ক্লোরিন, কেন অক্সিজেন থেকে অক্সাইড ফর্মেশনটা ওভারঅল এন্ডোথার্মিক হওয়া সত্ত্বেও আমাদের প্রচুর অক্সাইড আমরা নেচারে দেখতে পাই, আমাদের কেন নাইট্রোজেনকে ফিক্স করা ডিফিকাল্ট, যেটা আমাদের বাতাসে যে নাইট্রোজেন আছে, এবং আমরা দুটো স্টেটমেন্ট জাস্টিফিকেশন দেখলাম যে কেন আমরা বলে থাকি অনেক সময় যে যাদের আয়নাইজেশন এনার্জি হাই তাদের ইলেকট্রন অ্যাফিনিটি হাই হবে, কিন্তু আমরা দেখছি যে সেটা সব ক্ষেত্রে ট্রু নয়, এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা যেটা বলেছি যে গ্রুপ 2 বোথ এস ব্লক আর ডি ব্লক 0, সেটা আমরা কেন জাস্টিফাই করলাম। আর লাস্টে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে কিছু রিঅ্যাকশনের স্পন্টেনিটি, তারা স্পন্টেনিয়াস হবে কি হবে না, সেই জায়গাগুলো আমরা ইলেকট্রন অ্যাফিনিটির টার্মস আমরা বোঝার চেষ্টা করলাম। সো ইলেকট্রন অ্যাফিনিটি সংক্রান্ত আমাদের আলোচনা এখানেই শেষ। আরেকবার তোমাদের যে রেফারেন্সগুলো সেগুলোর কথা মনে করিয়ে দিই। আয়নাইজেশন এনার্জির ক্ষেত্রে যে রেফারেন্সগুলো আমি উল্লেখ করেছিলাম, এখানেও সেই একই রেফারেন্স, সেই সেম বইগুলো আমি আরেকবার এখানে নাম দিয়ে দিচ্ছি। আর এছাড়াও যেটা বলেছিলাম যে এছাড়া যে কমন আমাদের বইগুলো, যেমন ইনঅর্গানিক কেমিস্ট্রি বাই এ কে দাস, অর ইনঅর্গানিক কেমিস্ট্রি বাই আর পি সরকার, অর ইনঅর্গানিক কেমিস্ট্রি বাই হুই কিটার কিটার অর মিস লাট্টার, এই বইগুলো অবভিয়াসলি দেখতে পারো অ্যাজ এ রেফারেন্স বুক। সো আমাদের ইলেকট্রন অ্যাফিনিটির ডিসকাশন এখানেই আজকের মতো শেষ।